হ্যালো ফ্রেন্ডস, পি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্টেট লেজিসলেচার সম্পর্কে। অর্থাৎ আপনারা জানেন যে ভারতীয় সংবিধানের আর্টিকেল 168 থেকে 212 নং ধারায় যে স্টেট লেজিসলেচার সম্পর্কে বর্ণনা রয়েছে। স্টেট লেজিসলেচার অর্থাৎ বিধানসভা কী, বিধানসভার কার্যাবলী কী কী, বিধানসভা কীভাবে গঠিত হয় এবং বিধানসভা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভারতীয় সংবিধানের 168 থেকে 212 নং ধারায় যে চ্যাপ্টার 3 রয়েছে পার্ট 6-এর, সেখানে এই স্টেট লেজিসলেচার সম্পর্কে বর্ণনা রয়েছে। এখানে দুটো বডি রয়েছে, ইট কম্প্রাইজেস স্টেট লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। এখানে স্টেটের যে আইন এবং প্রশাসন এই দুটো সম্পর্কেই বর্ণনা করা রয়েছে, যেখানে ডিল করা হয় কী সম্পর্কে, অর্গানাইজেশন, কম্পোজিশন, ডিউরেশন, অফিসার্স এবং প্রসিডিউরস, প্রিভিলেজেস, পাওয়ার্স অ্যান্ড শো অন দ্য স্টেট লেজিসলেচার। আপনারা জানেন যে স্টেট লেজিসলেচারে দুটো পার্ট থাকে, একটা থাকে বাইক্যামেরাল, একটা থাকে ইউনিক্যামেরাল। বাইক্যামেরাল হচ্ছে কি, যেখানে আপনার দুটো সবাই থাকে, অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই দেখা যায়, সেটাকে বলা হয় বাইক্যামেরাল। এবং ইউনিক্যামেরাল হচ্ছে যেখানে শুধুমাত্র বিধানসভা লক্ষ্য করা যায়। আপনারা জানেন যে ভারতের 6টা স্টেট এমন রয়েছে যেখানে বাইক্যামেরাল রয়েছে। সেই 6টা স্টেট কী কী সেটা আমি ভিডিওর বিস্তারিতভাবে যখন আলোচনা করব তখন আপনাদেরকে মাঝখানে দেখিয়ে দেবো। এবং ইউনিক্যামেরালের সংখ্যা হচ্ছে বাকি স্টেটগুলো। তো চলুন দেখে নেওয়া যাক যে স্টেট লেজিসলেচার সেটা কিভাবে গঠিত হয় এবং বাকি ইনফরমেশনগুলো। স্টেট লেজিসলেচার গঠিত হয় যেখানে স্টেট লেজিসলেচারের মেন হচ্ছে গভর্নর, এবং সেই গভর্নরের দ্বারাই স্টেট লেজিসলেচারটা কন্ট্রোল করা হয়। দ্য ইনস্টিটিউশন প্রোভাইড দ্য অ্যাবলিশন অফ দ্য সেকেন্ড চেম্বার ইন দ্য স্টেট হোয়ার এক্সিস্ট ওয়েল অ্যাজ ফর দ্য ক্রিয়েশন অফ সাচ মেম্বার ইন দ্য স্টেট হোয়ার দেয়ার ইজ নন অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ এই দ্য কনস্টিটিউশন প্রোভাইড, এই সংবিধান মান্যতা দেয় অ্যাবলিশনের, অর্থাৎ একটা বিধানসভাকে চাইলে ধ্বংসও করতে পারে রাজ্যপাল। এখানে উপরের যে ধারণাগুলো রয়েছে এগুলো আমি আর বিস্তারিতভাবে দেখাচ্ছি না, আপনাদের যে মেন পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে একটা রাজ্যে বিধান পরিষদ যখন গঠন করা হয়, তো বিধান পরিষদ যে গঠন এবং অ্যাবলিস্ট অর্থাৎ ভেঙে দেওয়া দুটোরই অধিকার রয়েছে সংবিধানের। যেমন আমরা দেখেছি বিগত দিনে, আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করেছি যেটা বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হয়েছে, যে সেখানে পশ্চিমবঙ্গে এবং পাঞ্জাবে বিগত দিনে বিধান পরিষদকে অ্যাবলিস্ট করা হয়েছে। এখানে দেখুন যে পাঞ্জাব অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যাবলিশ দ্য সেকেন্ড চেম্বার্স ইন 1969 অ্যান্ড 70, অর্থাৎ 1969 সালে পাঞ্জাবের বিধান পরিষদকে ভেঙে দেওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গের বিধান পরিষদকে 1970 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এবং এখানে তামিলনাড়ুর যে বিধান পরিষদ ছিল সেটাকে 1986 সালে ভেঙে দেওয়া হয়েছিল। তো বিধান পরিষদ নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব না, সে বিধান পরিষদের বিশ্লেষণ দেখতে হলে আমি ডিসক্রিপশন বক্সে বিধান পরিষদের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে যেটা দেখব যে স্টেট লেজিসলেচারের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা, সেই বিধানসভা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ দ্য পপুলারলি ইলেক্টেড চেম্বার। লেজিসলেটিভ হচ্ছে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা হচ্ছে কি একটা ইলেক্টেড চেম্বার, এবং এটাকে কি বলা হয়, সেন্টার অফ পাওয়ার ইন এ স্টেট। The maximum strength of an assembly must not exceed 500 or its minimum strength fall below 60। অর্থাৎ আমাদের বিধানসভার যে সদস্য সংখ্যা সেটা কোনো মতেই 500-র উপরে যাবে না এবং 60-র নিচে আসবে না। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভার সদস্যের সংখ্যা সেটি 294। তো যেহেতু 294 500 এবং 60-র মধ্যে থাকে, তাই এটা সংবিধানের নিয়ম ফলো করে। তবে এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যে 60-র নিচে থাকলেও সেগুলোকে বিধানসভা গঠন করা হয়েছে। যেমন হচ্ছে সিকিম, অরুণাচল প্রদেশ এবং গোয়া, এই 3টা রাজ্যে কি হচ্ছে যে বিধানসভার সিট সংখ্যা সেটা 60-র নিচে, তা সত্ত্বেও এই 3টা রাজ্যে বিধানসভা রয়েছে। The territorial constituency demarcation should be done as far as possible such that the ratio between the population of each constituency and the member of seats allotted to it is the same all over the state। তারপর এখানে কি হচ্ছে, সেই বিধানসভায়
ভারতীয় সংবিধান অনুসারে গভর্নরের অর্থাৎ রাজ্যপালের সম্মতিতে সেখানে কি যে সিট শেয়ারটা সেটা এসসি এসটি এবং যদি কোনো অ্যাংলো ইন্ডিয়ান থাকে সেই হিসেবে সেটাকে ডিভাইড করা থাকে। তারপর নিচে রয়েছে লেজিসলেটিভ কাউন্সিল, সেটা আমরা দেখব না, লেজিসলেটিভ কাউন্সিলের ভিডিওটা অলরেডি বানানো রয়েছে। তারপরে দেখুন যে ডিউরেশন অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার মেয়াদ কত। আপনারা সকলে জানেন আমরা বিধানসভার জন্য যে সকল মেম্বারকে নির্বাচিত করি, অর্থাৎ যেগুলো এমএলএ থাকে, এমএলএদের মেয়াদ থাকে 5 বছর। দ্য গভর্নর হ্যাজ দ্য পাওয়ার টু ডিসলভ দ্য অ্যাসেম্বলি ইভেন বিফোর দ্য এক্সপায়ারি অফ ইটস টার্ম, অর্থাৎ গভর্নরের রাজ্যপালের সেই ক্ষমতাও রয়েছে যে সেই 5 বছর পূর্ণ হওয়ার আগেই সেই বিধানসভাকে সে ভেঙে দিতে পারে। দ্য পিরিয়ড অফ 5 years মে while a proclamation of the emergency is in operation be extended by the parliament by law for a period not exceeding 1 year at a time and not exceeding in any case beyond a period of 6 months after proclamation has ceased to operate article 172(1), অর্থাৎ ভারতীয় সংবিধানের 172 1 নং ধারা অনুসারে সেই রাজ্যের গভর্নরের সেই ক্ষমতা রয়েছে যে সে সেই বিধানসভাটাকে ভেঙে দিয়ে সেখানে ইমার্জেন্সি ঘোষণা করতে পারে, তবে সেটা অবশ্যই ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছর অবধি চলতে পারে। আনলাইক দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইজ নট সাবজেক্ট টু ডিসলিউশন, যদিও এক্ষেত্রে যদি ইমার্জেন্সি ঘোষণা করা হয় তাহলে সেক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ কোনোটারই ভূমিকা থাকে না। ইট ইজ এ পার্মানেন্ট বডি আনলেস অ্যাবলিশড বাই দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড পার্লামেন্ট বাই দ্য ডিউ প্রসিডিউর, এটা হচ্ছে পার্মানেন্ট বডি। বাট নো পার্সন ক্যান বি পার্মানেন্ট মেম্বার অফ দ্য কাউন্সিল অ্যাজ 1/3 অফ দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল রিটায়ার অন দ্য এক্সপায়ারি অফ এভরি সেকেন্ড ইয়ার। ইটস অ্যামাউন্ট এ টার্ম অফ 6 years ফর ইচ মেম্বার। দেয়ার ইজ নো বার অন দ্য মেম্বার অফ গেটিং রি-ইলেক্টেড অন দ্য এক্সপায়ারি অফ হিজ টার্ম, অর্থাৎ এক্ষেত্রে যদি ইমার্জেন্সি চালু করা থাকে তাহলে সেক্ষেত্রে যে বিধান পরিষদের যে নিয়মটা সেটা কার্যকরী থাকবে না। তারপর নিচে দেখুন এখানে বিধান পরিষদের কিছু প্রসিডিউর দেওয়া রয়েছে ডিউরেশন সম্পর্কে। তো বিধান পরিষদটা আমি আলোচনা করব না, সেটা আপনারা নিচের ডিসক্রিপশানে দেখে নেবেন যে ভিডিওটা রয়েছে বিধান পরিষদের, সেখানে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। এবার আসছে কোয়ালিফিকেশান। একজন এমএলএ হতে গেলে কি কি কোয়ালিফিকেশান থাকা দরকার। এ পারসন শ্যাল নট বি কোয়ালিফাইড টু বি সিলেক্টেড টু অকুপাই এ সিট ইন দ্য লেজিসলেচার অফ এ স্টেট আনলেস হি অর সি, মানে একজন ব্যক্তি কখনোই একজন এমএলএ হতে পারবে না যদি তার নিম্নলিখিত যোগ্যতাগুলি না থাকে। কি কি যোগ্যতা? প্রথমে তাকে ভারতীয় নাগরিক হতে হবে, দ্বিতীয়ত তাকে 25 বছর অথবা তার বেশি বয়স হতে হবে, সেটা হচ্ছে বিধানসভার ক্ষেত্রে, এবং বিধান পরিষদের ক্ষেত্রে 30 বছর বা তার বেশি। এবং 3 নম্বর যে কোয়ালিফিকেশানটা থাকছে possesses such other qualification as may be prescribed by the parliament, এবং ভারতীয় সংবিধান অনুসারে সংসদ অনুসারে যে আদার্স কোয়ালিফিকেশানগুলো রয়েছে যেমন দণ্ডনীয় অপরাধ, তাছাড়া আরও বিভিন্ন রয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, দৃষ্টিহীন, এই সমস্ত কিছু থাকলে তারাও এমএলএ হওয়ার যোগ্য নয়। তারপর দেখুন এখানে কি রয়েছে, দাস দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951, 1951 সালের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুসারে হ্যাজ প্রোভাইডেড দ্যাট এ পার্সন শ্যাল নট বি ইলেক্টেড আইদার টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর দ্য কাউন্সিল আনলেস হি is himself and elected for any legislative assembly constitution in the state, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ যে 1951 সালের দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট অনুসারে কোনো ক্যান্ডিডেট যদি বিধানসভায় যেতে চান অর্থাৎ যদি এমএলএ হতে চান তাহলে তাকে অবশ্যই সেই রাজ্যের যে কোনো একটা বিধানসভার অবশ্যই ভোটার হতে হবে। যদি সেই রাজ্যের কোনো বিধানসভার সে ভোটার না থাকেন তাহলে সেই রাজ্যের এমএলএ সে কোনো মতেই হতে পারবে না। A person can be disqualified for being selected as and for being a member of the legislative assembly or legislative council of a state if he or she, অর্থাৎ যদি এই ক্যাটাগরি সে ফলো না করে যদি সে ভোটার না থাকে তাহলে তার যে এমএলএর যে সদস্যতা সে যদি জিতেও যায় বা তার নমিনেশনে সেটা বাতিল হয়ে যেতে পারে। তারপর দেখুন নিচে দেখুন কয়েকটা পয়েন্ট দেওয়া আছে যে এই বৈশিষ্ট্যগুলি না থাকলেও যদি না থাকে তাহলেও সে এমএলএ হতে পারবে না। প্রথমত হচ্ছে হোল্ডস অ্যান অফিস অফ প্রফিট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট আদার দ্যান এ মিনিস্টার অ্যাট দ্য সেন্টার অর এনি স্টেট অর অ্যান অফিস ডিক্লেয়ার্ড বাই দ্য ল অফ দ্য স্টেট নট টু ডিসকোয়ালিফাই ইটস হোল্ডার
তাহলে এখানে কি বলছে, যদি কোনো ব্যক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকার বা রাজ্য সরকারি যদি অফিসার র্যাঙ্কের চাকরিজীবী হন, অথবা সেই স্টেটের নিয়ম অনুসারে যে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে সেই ক্যাটাগরির যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তিগুলো চাকুরি চলাকালীন তারা সেই এমএলএ হতে পারবে না। আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের পুলিশ অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসার বা ডব্লিউবিসিএস অফিসাররা যখন ইলেকশনে দাঁড়ান, তাহলে তারা নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে তারপর ইলেকশনে লড়াই করেন। তারপর বি নাম্বার দেখুন কি বলছে, ইজ মেন্টালি আনসাউন্ড অ্যাজ ডিক্লেয়ার্ড বাই দ্য কম্পিটেন্ট কোর্ট। যদি কেউ বধির থাকে অর্থাৎ কানে যদি শুনতে না পারে, তাহলে সেও এই এমএলএ হওয়ার যোগ্য নন। ইজ অ্যান আনডিসচার্জ ইনসলভেন্ট, যদি আনডিসচার্জ ইনসলভেন্ট থাকে সেও পারবে না। তারপর ডি নাম্বারটা দেখুন, ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন অর হ্যাজ ভলেন্টিয়ারিলি গট দ্য সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট অর ইজ আন্ডার এনি অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাডারেন্স অর এলিগিয়েন্স ফর এ টু এ ফরেন নেশন। অর্থাৎ যদি সে ভারতীয় নাগরিক না থাকে অথবা যদি স্বেচ্ছাসেবক হিসেবে নাগরিক পেয়ে থাকেন, তবে সেই মানুষও আমাদের বিধানসভার সদস্য অর্থাৎ এমএলএ হওয়ার যোগ্য নন। তারপরে দেখে নিচ্ছি এখানে ই নাম্বার কি বলছে। ই নাম্বারে বলছে, ইজ সো ডিসকোয়ালিফাইড বাই অর আন্ডার এনি ল মেড বাই দ্য পার্লামেন্ট। এবং ভারতীয় সংবিধান অনুসারে সাংসদের যে সমস্ত নিয়ম অনুসারে সেই নিয়মগুলো যদি ফলো না করে, তবে সেও ডিসকোয়ালিফাইড হতে পারে। এবার দেখুন, হু আর দ্য অফিসার অফ দ্য স্টেট লেজিসলেচার, ফ্যাক্টস অ্যাবাউট স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। আপনারা জানেন যে একটি বিধানসভার একজন স্পিকার থাকে এবং একজন ডেপুটি স্পিকার থাকে। এই স্পিকার ভ্যাকেটস হিজ অফিস ইফ হি সিজেস টু বি এ মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি। একজন বিধানসভার যে স্পিকার হবে সে অবশ্যই সেই বিধানসভার সদস্য হওয়া উচিত, অর্থাৎ স্পিকার নির্বাচিত হয় বিধানসভার সেই সদস্যদের মধ্য থেকেই। তারপর বলছে, হি মে অলসো রিজাইন হিজ অফিস অ্যাট এনি টাইম। তবে সে কি নিজের স্পিকারের পদটি যে কোনো সময় রিজাইনও করতে পারে। এই স্পিকার মে বি রিমুভড ফ্রম অফিস বাই এ রিজলিউশন অফ দ্য অ্যাসেম্বলি পাসড বাই এ মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি আফটার 14 days নোটিস অফ দ্য ইন্টেনশন টু মুভ সাচ এ রিজলিউশন। অর্থাৎ যদি কোনো স্পিকারকে যদি পছন্দ না হয়, তবে সেই বিধানসভার সদস্যগণ একটা মেজরিটির সাথে রিজলিউশন পাস করে সেই বিধানসভার স্পিকারকে সরিয়েও দিতে পারে। 4 নম্বরে দেখুন, স্পিকার ডাজ নট ভ্যাকেট হিজ অফিস অন দ্য ডিসলিউশন অফ দ্য অ্যাসেম্বলি। অর্থাৎ স্পিকার বিধানসভা ভেঙে গেলে তখন সে তার অফিস চালাতে পারে না। হি কন্টিনিউস টু বি দ্য স্পিকার আনটিল ইমিডিয়েটলি বিফোর দ্য ফার্স্ট সিটিং অফ দ্য অ্যাসেম্বলি আফটার দ্য ডিসলিউশন। অর্থাৎ বিধানসভা ভেঙে দেওয়ার পর যতক্ষণ অবধি নতুন স্পিকার গঠিত না হয়, ততক্ষণ অবধি তাকে চালিয়ে যেতে হবে। হোয়াইল দ্য অফিস অফ দ্য স্পিকার ইজ ভ্যাকেন্ট দ্য ডেপুটি স্পিকার পারফর্মস হিজ ডিউটি। যদি স্পিকারের পোস্ট যদি ভ্যাকেন্ট থাকে, যদি স্পিকারকে যদি সরিয়ে দেওয়া হয় এবং যদি নতুন স্পিকার না থাকে বা স্পিকার যদি ছুটিতে থাকে, তাহলে সেক্ষেত্রে স্পিকারের কাজটা কে করবে? ডেপুটি স্পিকার করবে। এবং 7 নম্বরে বলছে, দ্য ডিউটিস অ্যান্ড পাওয়ার্স অফ দ্য স্পিকার আর ব্রডলি স্পিকিং অ্যাট দ্য সেম অ্যাজ দোজ দ্য স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপুল, অর্থাৎ লোকসভা। অর্থাৎ বিধানসভার যে স্পিকারের ক্ষমতা সেটা হচ্ছে লোকসভার স্পিকারের ক্ষমতার সমান। তারপর নিচে রয়েছে আপনার যে চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান, এটা হচ্ছে বিধান পরিষদের ক্ষেত্রে। তারপর লাস্টের নিচের দিকে দেখুন যে পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য স্টেট লেজিসলেচার, অর্থাৎ স্টেট লেজিসলেচারের পাওয়ার এবং ফাংশন কী রয়েছে। দ্য ফাংশন অফ দ্য স্টেটস লেজিসলেটিভ কাউন্সিল আর অনলি অ্যাডভাইজারি ইন নেচার ইফ এনি বিল ইজ পাসড by the কি বলছে legislative assembly and sent to the council and the council refuses to give its approval, then the assembly has the rights to reconsider it। অর্থাৎ যদি কোনো বিল সেটাকে যদি বিধানসভা থেকে পাস করে বিধান পরিষদে পাঠানো হয় এবং বিধান পরিষদ যদি সেটাকে পাস না করে, তবে সেই বিলটাকে বিধানসভায় পুনর্বিবেচনা করার অধিকার রয়েছে। দ্য অ্যাসেম্বলি মে পাস ইট উইথ অর উইদাউট দ্য অ্যামেন্ডমেন্টস প্রপোজড অফ দ্য কাউন্সিল। অর্থাৎ কোনো বিল পাস করার জন্য বিধান পরিষদের ভূমিকা বাধ্যতামূলক নয়, সেখানে বিধানসভা চাইলে একাই সেই বিলটাকে পাস করতে পারে যদি সেটা অর্থ বিল না হয়। তারপরে দেখুন এখানে কি বলছে, ইট ইজ এভিডেন্ট টু দ্য পজিশন অফ বিধান পরিষদ হেল্পলেসলি। এটা বিধান পরিষদ সম্পর্কে আছে, এটা আমি আর দেখাচ্ছি না। তারপর নিচের দিকে দেখুন, অল দ্য এলসি অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল ক্যান
ডু ইজ ডিলে দ্য পাসিং অফ দ্য মানি বিল বাই 14 days। তো এগুলো আপনার বিধান পরিষদ সম্পর্কে কিছু অ্যাডভাইজারি দেওয়া রয়েছে, তো বিধান পরিষদটা আমি দেখাচ্ছি না। এবার লাস্টের যে পয়েন্টটা দেখুন, লিমিটেশনস অফ দ্য পাওয়ার অফ স্টেট লেজিসলেচার, যে স্টেট লেজিসলেচারের পাওয়ারের লিমিটেশন কী রয়েছে। 1 নম্বর বলছে সার্টেন টাইপস অফ বিল ক্যান নট বি মুভড ইন দ্য স্টেট লেজিসলেচার উইদাউট দ্য প্রিভিয়াস সেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং 2 নম্বরে বলছে সার্টেন বিল পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার ক্যান নট বিকাম অপারেটিভ আনটিল দে রিসিভ দ্য প্রেসিডেন্ট অ্যাসেন্ট আফটার হ্যাভিং বিন রিজার্ভড ফর ইটস কনসিডারেশন বাই দ্য গভর্নর। এবং 3 নম্বর বলছে দ্য কনস্টিটিউশন এমপ্লাওয়ার্স পার্লামেন্ট টু frame laws on subject included in the state list if the council of states declares that it is necessary to expedient in the national interest that parliament should legislated on কি বলছে যে দিস সাবজেক্ট। এবং 4 আর 5 নম্বরটা, 4 নম্বর বলছে পার্লামেন্ট ক্যান এক্সারসাইজ দ্য পাওয়ার টু মেক লজ for the whole or any part of the territory of the India which with respect to any of the matters enumerated in the state list। এবং লাস্ট যে 5 নম্বর বলছে দ্য লেজিসলেটিভ কম্পিটেন্স অফ পার্লামেন্ট ক্যান অলসো এক্সটেন্ড টু দ্য সাবজেক্টস ইমুরেটেড ইন দ্য স্টেট লিস্ট ডিউরিং দ্য অপারেশন অফ প্রোক্লেমেশন অফ ব্রেকডাউন ইন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। তারপর লাস্টে দেখুন লেজিসলেটিভ প্রসিডিউর করে রয়েছে দ্য পার্লামেন্ট প্রসিডিউর ফলোড ইন দ্য লেজিসলেটিভ অ্যান্ড দ্য কাউন্সিল ইজ দ্য সেম অ্যাজ পার্লামেন্ট। অর্থাৎ আমাদের বিধানসভার যে প্রসিডিউর সেটা হচ্ছে পুরোপুরি আমাদের পার্লামেন্টের প্রসিডিউরের মতো। প্রথমে কি বলছে দ্য স্টেট লেজিসলেচার মাস্ট মিট অ্যাটলিস্ট টুয়াইস এ ইয়ার অ্যান্ড দ্য ইন্টারভ্যাল বিটুইন এনি 2 সেশনস শুড নট বি মোর দ্যান 6 months। অর্থাৎ আপনারা জানেন যে বিধানসভায় 2টা অধিবেশন বসে এবং 2টা অধিবেশনের মধ্যে অন্তর যেন অবশ্যই 6 মাসের থাকে, যেটা লোকসভার ক্ষেত্রেও সেম থাকে। দ্য গভর্নর ডেলিভার্স দ্য ওপেনিং অ্যাড্রেস অ্যাট দ্য বিগিনিং অফ এ নিউ সেশন ইন হুইচ দ্য আউটলাইন্স দ্য পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ যে সেশনটা চালু করবে সেটা কে করবে, গভর্নর করবে। তারপর 3 বলছে এনি বিল may be introduced in either house of legislature except a money bill which can be introduced only in the assembly. It has to go through 3 reading after which it goes to the governor for his assent. The governor may send it back to reconsideration, but once it is passed again by the legislature he cannot withhold his assent। অর্থাৎ মানি বিল ছাড়া যে কোনো বিল বিধান পরিষদের সম্মতি ছাড়াই বিধানসভা পাস করতে পারে, তবে সেটা পাস করে দেওয়ার পর গভর্নর সেটাকে চাইলেও আটকে রাখতে পারে না। হি মে রিজার্ভ সার্টেন বিলস ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট হু মে আস্ক হিম টু প্লেস ইট বিফোর দ্য লেজিসলেচার ফর রিকনসিডারেশন হোয়েন ইট ইজ পাসড এগেন উইথ অর উইদাউট অ্যামেন্ডমেন্ট ইট গোজ টু দ্য প্রেসিডেন্ট ফর দ্য হিজ কনসিডারেশন। অর্থাৎ সে চাইলে কি করতে পারে, প্রেসিডেন্টের সাথে কথা বলে সেটাকে রিকনসিডারেশন অর্থাৎ যে পুনর্বিবেচনার জন্য সময় নিতে পারে, যে তারপর যদি আবার সেটাকে পাস করা হয় তাহলে সে প্রেসিডেন্টের দ্বারা সেই বিলটাকে পাস করতে বাধ্য। তারপর বলছে দ্য প্রেসিডেন্ট ইজ নট বাউন্ড টু গিভ হিজ অ্যাসেন্ট ইভেন দো দ্য বিল হ্যাজ বিন considered and passed for a second time by the state legislature in case of assembly is dissolved before a bill is passed or it is passed by the assembly but pending before council it will lapse। অর্থাৎ যদি কোনো বিল বিধানসভায় যদি পাস হয়ে যায় এবং সেটা রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার আগেই যদি বিধানসভা ভেঙে যায়, তাহলে রাষ্ট্রপতি চাইলে সেটাকে আবার বিধানসভায় পাঠিয়ে দিতে পারে এবং বিধানসভায় নতুন করে সেটাকে পাস করতে হবে, নালে সেই বিলটা বাতিল হয়ে যাবে। 6 নম্বরে বলছে বাট ইন কেস অফ বিলস হুইচ হ্যাভ বিন ডিউলি পাসড বাই দ্য অ্যাসেম্বলি ইফ দেয়ার ইজ অনলি ওয়ান হাউস ইন দ্য স্টেট অ্যান্ড বাই দ্য অ্যাসেম্বলি অ্যান্ড দ্য কাউন্সিল where there are 2 house and is awaiting to assent the governor or the president it does not lapse। অর্থাৎ যদি কোনো বিল বিধানসভায় পাস হয়ে যায় এবং সেটা বিধান পরিষদে পাস না হয়ে থাকে, তাহলে গভর্নর অথবা প্রেসিডেন্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতি সেটাকে আটকে রাখতে পারে না, সেটাকে পাস করিয়ে দিতে হবে এবং রাষ্ট্রপতিকে সই করতে হবে। এবং 7 নম্বর লাস্টে বলছে এ বিল হুইচ হ্যাজ বিন রিটার্নড আইদার বাই দ্য গভর্নর অর দ্য প্রেসিডেন্ট ফর রিকনসিডারেশন ক্যান বি কনসিডার্ড অ্যান্ড পাসড বাই দ্য নিউলি কনস্টিটিউটেড অ্যাসেম্বলি even though the bill was originally passed by the dissolved house। অর্থাৎ একটা বিল যদি গভর্নর অথবা প্রেসিডেন্ট দ্বারা রিকনসিডারেশনের জন্য স্টেটে পাঠিয়ে দেওয়া হয়,
তাহলে সেটাকে কি আবার নতুন করে পাস করাতে হবে যদি বিধানসভা একবার ভেঙে যায়, অর্থাৎ বিধানসভা ভেঙে যাওয়ার পর সেই বিলটাকে গভর্নর অথবা প্রেসিডেন্ট চাইলে সেটাকে আবার রাজ্যে পাঠিয়ে দিতে পারবে এবং বিধানসভায় সেই বিলটাকে পাস করাতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অথবা যে বিধানসভা, সেই বিধানসভা সম্পর্কে অনেক ইনফরমেশনই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সব ইনফরমেশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও কোনো ইনফরমেশন বুঝতে অসুবিধা হয়েছে তাহলে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।